দিল্লি কি বার্তা দিল শেখ হাসিনাকে? এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে যেভাবে স্বাগত জানালেন রাজনীতিবিদরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লি কি বার্তা দিল শেখ হাসিনাকে? ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা জানতে চেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে আছেন। ভারতের পররাষ্ট্র সচিব সরাসরি এই প্রশ্নের কি জবাব দিয়েছেন আমরা জানি না, তবে তিনি বলেছেন শেখ হাসিনা যে দিল্লি বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন এটা ভারত সমর্থন করে না। এর মাধ্যমে পররাষ্ট্র সচিব স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন। সম্প্রতি ঢাকা সফরকালে তাকে শেখ হাসিনাকে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন, এটাও ভারতের জন্য একটি অস্বস্তির বিষয় বলে কূটনৈতিক মহল মনে করেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি অল্প সময়ের নোটিশে সেখানে গিয়েছেন। ধারণা করা গিয়েছিল শেখ হাসিনা ভারত থেকে তৃতীয় কোনো দেশে যাবেন। আপাতত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী যে উস্কানিমূলক কথাবার্তা বলছেন সেটা দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় বাধা। এর আগে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত বে অফ বেঙ্গল সম্মেলনে বলেছিলেন বাংলাদেশ ও ভারত সম্পর্ক কোনো একটি বিষয়ের উপর নির্ভরশীল নয়। কোনো বিষয়ে বিরোধ থাকা সত্ত্বেও তারা সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। এরপরই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু অঘটন ঘটে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ভারতে ব্যাপক প্রতিবাদ হয়। আগরতলায় বাংলাদেশ মিশন আক্রান্ত হয়। এই প্রেক্ষাপটে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর নিয়েও এক ধরনের অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত তিনি এসেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কে বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে। ভারতের সংসদীয় কমিটির বৈঠকে বিক্রম মিশ্রি বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ। এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনের বিষয়ে দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন তখন তার কড়া সমালোচনা করেছিলেন এই কংগ্রেস নেতা। বিক্রম মিশ্রি ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রি। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ভারতের বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে বর্ণনা করেন তিনি। বিক্রম মিশ্রি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগের স্বীকৃতি নিয়ে ভারত উদ্বিগ্ন ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই সংক্রান্ত সহিংসতার ঘটনায় ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। এই খবরকে ভারত স্বাগত জানায়। দিল্লি ও ঢাকা আশা করছে পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হবে। সাধারণত সচিব পর্যায়ের কর্মকর্তারা প্রতিপক্ষের সঙ্গে বৈঠকের বাইরে পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ যাত্রায় ভারতের পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মাধ্যমে ভারতের উদ্বেগের কথা যেমন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানানো গিয়েছে তেমনি বাংলাদেশের মনোভাবও শীর্ষ মহল থেকে জানতে পেরেছেন। দুই সচিবের বৈঠকে দুই পক্ষই সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একমত হন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন বিভিন্ন কারণে আমাদের সম্পর্কের মধ্যে যে মেঘ এসেছে এই মেঘটা দূর করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিবও একই মনোভাব প্রকাশ করেছেন। এর আগেও দিল্লিকে জানানো হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। স্বাভাবিকভাবে দুই পররাষ্ট্র সচিবের আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখানে বসে রাজনৈতিক বক্তৃতা বিবৃতির বিষয়টি তুলে বাংলাদেশের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।
জবাবে বিক্রম মিস্ত্রি বলেছেন, শেখ হাসিনা দুই দেশের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। এই মুহূর্তে বাংলাদেশের উদ্বেগের বড় কারণ দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বিবৃতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, শেখ হাসিনা চুপ থাকলে তার দিল্লি অবস্থান দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়টি কেবল কূটনীতির মধ্যে সীমিত নেই, এর মধ্যে দুই দেশেই ভোটের হিসাব নিকাশ আছে। ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরের দুদিন পর বিএনপির ৩ সহযোগী সংগঠন আখাউড়া সীমান্ত অভিমুখে মিছিল ও সমাবেশ করে। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখেও মিছিল করে প্রতিবাদ জানায়। কূটনৈতিক মহল মনে করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি বড় বাধা। তিনি সেখানে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন, যা বাংলাদেশের জন্য অস্বস্তিকর কারণ। অন্যদিকে ভারতও এটি অনুমোদন করছে না। জুলাই আগস্টের আন্দোলনে যে ১৫০০-এরও বেশি মানুষ মারা গেলেন, হাজার হাজার মানুষ আহত হলেন, তার দায়ও শেখ হাসিনা ইউনূস সরকারের ওপর চাপাতে চাইছেন। কিন্তু ৮ই আগস্টের আগে তো ইউনূস সাহেব দেশেই ছিলেন না। কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন পীড়ন না চালিয়ে তিনি যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইতেন, তাহলে হয়তো এতগুলো জীবন ঝরে যেত না, তাকেও দেশ ছাড়তে হতো না। আওয়ামী লীগ প্রধান বক্তৃতা বিবৃতিগুলো দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে, যারা দেশের বাস্তবতা থেকে দূরে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগ নেত্রীর উচিত বাস্তবতা স্বীকার করে জুলাই আগস্টে যা ঘটেছে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। উস্কানিমূলক কথাবার্তা বলে তিনি দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আরও বিপদে ফেলছেন। আওয়ামী লীগের ৭৫ বছরের ইতিহাসে এই রকম ঘটনা ঘটেনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকদের হাতে নিহত হওয়ার পরও বেশিরভাগ নেতাকর্মী দেশে ছিলেন। প্রথম সারির নেতাদের অনেকে গ্রেপ্তার হলেও সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এরকম বিপর্যস্ত হয়নি। এবারে কেন্দ্রীয় কমিটির ৭২ জন নেতার বিদেশে পালিয়ে যাওয়া কিংবা দেশের ভেতরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের মতো একটি দলের চরম দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। বিক্রম মিশ্রির বক্তব্যের মাধ্যমে দিল্লি শেখ হাসিনাকে পরিষ্কার বার্তা দিয়েছে। এই বার্তা তাকে বাস্তবতা উপলব্ধি করতে সহায়তা করবে কিনা, সেই প্রশ্নের উত্তরের জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে যেভাবে স্বাগত জানালেন রাজনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর রাজনীতিবিদরা গণমাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলেছেন জনগণই ঠিক করবে নির্বাচনের সময়, কেউ স্বাগত জানিয়েছেন। স্বাগত জানালেও সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভোট নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, নির্বাচনের জন্য অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে, তবে যুগ যুগ ধরে অপেক্ষা করতে রাজি নই। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এসব কিছুর জন্য রাজনৈতিক সরকার দরকার। নির্বাচনের জন্য রোড ম্যাপ দরকার। আশা করি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ আজ নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেছে। বিগত ১৫ বছরে বহু রক্তের বিনিময়ে অর্জিত আজকের নতুন বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচার জায়গা করতে না পারে, আর কোনো গোষ্ঠী বা ব্যক্তি যাতে বাংলাদেশকে দখল করতে না পারে। জনগণের সরকার হতে হবে, নির্বাচিত সরকার হতে হবে। সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব। তবে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার যুগ যুগ ধরে চলবে, সময়ের চাহিদায় সংস্কার করতে হবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক, তবে সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব।
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে একটা ধারণা দিয়েছেন, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোড ম্যাপ নেই। প্রয়োজনীয় কোন কোন ক্ষেত্রে সংস্কার করা হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। আমরা আশা করি তিনি সংস্কারের সময় ও নির্বাচনের সময়ে সুনির্দিষ্ট করে একটি রোড ম্যাপ দেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।